এটা অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে এখন আফসোস করার কিছু নেই। কিন্তু মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশগুলো যে ঐকমত্য কমিশনের কাছে রাখা হয়নি, দেওয়া হয়নি, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। এখনও যদি সুযোগ থেকে থাকে সেখানে এগুলো চলে যাওয়া উচিত, কারণ মানে শুধু দ্বিতীয় কক্ষ না পিআর এগুলোর বাইরে আসলে আমাদের সমাজের সাবস্টেন্সে কী চেঞ্জ আসবে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা গণতন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়গুলো এখানে নিয়ে আসা উচিত। এবং আমরা দেখেছি অতীতে এবং এখনও যে আসলে মিডিয়া এবং সামান্যতমভাবে আমাদের আদালত এগুলো ছাড়া আসলে অধিকার সুরক্ষার কোনো জায়গা তেমনভাবে নেই। সংসদের ভূমিকা আগে নিয়ে আমার আর কথা বলা দরকার নেই, এই মুহূর্তে তো নেই। কবে আমরা দেখবো এখন পর্যন্ত আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক মিডিয়াটাকেই শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটার জন্য মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশগুলো আরও জনসম্মুখে নিয়ে আসা এবং ঐকমত্য কমিশনের কাছে নিয়ে আসাটা দরকার। একই সাথে মিডিয়া রিফর্ম কমিশনের যে কিছু কিছু সুপারিশ ছিল সেগুলো কেন অবজ্ঞা করা হয়েছে সেটাও খুব পরিষ্কার না। যেমন প্রেস কাউন্সিল, যেটা আমরা 50 বছরই দেখেছি অত্যন্ত ইনএফেক্টিভ, অকার্যকরী একটি প্রতিষ্ঠান, সেটা শুধু মানুষ দিয়ে আসলে নতুন মানুষ যতই ভালো হোক, সেই আইনটা যদি অকার্যকরী, প্রতিষ্ঠানে যদি সেরকম কোনো ক্ষমতা না থাকে, এখান থেকে এবং যেখানে মাত্রই বলা হয়েছে যে কেন আসলে এই ধরনের একটা প্রতিষ্ঠান এই ধরনের আইন দিয়ে কিছু একটা তেমন কিছু হবে না, সেটা আসলে ঢেলে সাজানোর দরকারই বা কী? বরঞ্চ যে সুপারিশ এসছে সেটা অনুসরণ করলেই হয়, অথবা অনুসরণ যদি না করা যায় সেটা কেন করা হবে না সেটা তাহলে সবার সামনে বলা হোক। প্রেস কাউন্সিলের বাইরে আরও দুটি প্রতিষ্ঠান আমার মনে হয় মিডিয়া কমিশনের জন্যও প্রাসঙ্গিক। একটা খুব বেশি করে, সেটা হলো তথ্য কমিশন। এখন ইদানিং শোনা যাচ্ছে যে তথ্য কমিশন হয়তো এর মধ্যে চালু হবে, সেটা কবে কিভাবে হতে পারে সেটা জানতে পারলে ভালো হয়। আরেকটি কমিশন একেবারে অকার্যকরী, এখন আগেও জ্ঞান এটা চলমান যখন ছিল বা যখন এটা অস্তিত্ব ছিল এটা যে খুব কার্যকরী ছিল তা না, তারপরেও মানবাধিকার কমিশন এই মুহূর্তে অকার্যকরী। এখানে কমিশন হিসেবে কাউকে নিয়োগ করা হয়নি, আর আইনটাও এখন পর্যন্ত ঠিক করা হয়নি। এটা আমার মনে হয় যে আসলে সাংবাদিকদের জন্য একটা গ্যাপ, যে অনেক ইস্যু সেখানে তোলা যাচ্ছে না, সাংবাদিকদের উপর নির্যাতনের বিষয়গুলো সেখানে নেওয়া যাচ্ছে না। যেমন অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সেখানে কথা বলা যেত, সেই বিষয়গুলো মানবাধিকার নিয়ে যে সাংবাদিকরা কাজ করেন তারা কভার করতে পারতেন, সেই সুযোগ থাকছে না। শেষে আসি আইনগত কাঠামোর দিকে। আমাদের অনেকগুলো সাইবার আইনটা ঢেলে সাজানো হয়েছে, বাট সাইবার আইনটা এখনও অফকোর্স যেভাবে ব্যবহার হচ্ছে সেটা নিয়েও বেশ প্রশ্ন আছে। সরকার বা রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করার বিষয়টা না হয় তুলে দেওয়া হয়েছে, কিন্তু ধর্মীয় অনুভূতির ব্যাপারটা সেখানে এখন পর্যন্ত যেভাবে আছে, যে কেউ সেরকম মামলা এখন পর্যন্ত করতে পারছে, সেখানে কোনো ধরনের রক্ষা কবচ রাখা হয়নি। সেখানে আমরা দেখছি যে হয়রানিমূলক অনেক ঘটনা ঘটছে, নিপীড়নমূলক ঘটনা ঘটছে, এবং সেখানে সীমিত রিপোর্টিংও হচ্ছে। তাও যেটা হচ্ছে, রিপোর্টিংটা হচ্ছে আইনগত কোনো ধরনের সুরক্ষা সেখানে দেয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে, বিভিন্ন ধরনের হুমকির কারণে। রাষ্ট্রের থেকে হুমকি আসছে সেটা বলছি না, বিভিন্ন ধরনের দলদের কাছে আসছে, এবং সেগুলো কিন্তু সঠিকভাবে রিপোর্টেড হচ্ছে না। সো এখানেই বড় প্রশ্ন যে এই ভীতির অবস্থা পরিবর্তন করার জন্য এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কী ভূমিকা রাখবে সেটা আমাদের জানা দরকার। আর 3টা পুরনো আইনের কথা একটু বলতে চাই, যে এগুলো নিয়ে কাজ করা যেত, কারণ এগুলো আসলে আমাদের আঁকড়ে ধরার কোনো দরকার নেই। একটা হলো ব্রিটিশ আমলের সেই মানহানির সংজ্ঞাটা, যেটা আমাদের দণ্ডবিধিতে আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত আগের মতোই আছে, ক্রিমিনাল ডেফেমেশন, এবং এটা এখন পর্যন্ত ব্যবহারের সুযোগ আছে সাংবাদিকদের বিরুদ্ধে। এটা খুব সহজ, সিম্পল, কস্ট ফ্রি একটা এক্সারসাইজ হতো এটা জাস্ট বাতিল করে দেওয়া, কারণ সিএসএ তো আপনার সাইবার আইনটা তো আছেই, আপনি ওটার আন্ডারে করতেই পারছেন। আর যদি নন সাইবার তো প্রায় কিছুই নাই এখন, তারপরে যদি রাখতে চান অন্তত ক্রিমিনাল ডেফেমেশনটা তুলে দেন, যে কেউ 15,000 কোটি টাকার একটা মামলা করতে পারে, দ্যাটস ফাইন, কিন্তু ক্রিমিনালে তো রাখা দরকার নেই। আর দুটো আইন যেগুলো আমাদের, আরেকটি ব্রিটিশ আমলের আইন, আমাদের কোর্ট অবমাননার যে আইনটি, এটা গত সরকারের আমলে আসলে এটা ঢেলে সাজানোর একটা প্রচেষ্টা হয়েছিল, ওইটা আবার হাইকোর্ট থেকে স্ট্রাইক ডাউন করা হয়।
সো ওই আইনটাও চেঞ্জ করা নিশ্চয়ই দরকার ছিল, কিন্তু আমার মনে হয় 26 সনের আইনটা আমাদের এই মুহূর্তে ধরে রাখা উচিত না, এটাও দেখার খুব প্রয়োজন আছে এবং এটাও নিশ্চয়ই খুব সহজে সংশোধন করা সম্ভব এই সময়ের মধ্যে। আর লাস্ট আর সবচেয়ে বাজে যে আইনটা সেটার কথা বলি, সেটা ব্রিটিশ আমলের না, সেটা গত সরকারের আমলের একটি আইন, এবং গত সরকারের প্রায় সব কিছুই যেহেতু প্রত্যাখ্যান করা হচ্ছে, এই আইনটা কেন আঁকড়ে ধরা হচ্ছে এবং এত কাছে রাখা হচ্ছে এবং বারবার কেন ব্যবহার করা হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। সেটা হলো সন্ত্রাস নিরোধ আইনটা, যেটা আমরা দেখেছি ইদানিং মাত্র 2 সপ্তাহের মধ্যে একজন সাংবাদিকের বিরুদ্ধে, মঞ্জুরুল আলম পান্নার বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। এবং আমার মনে হচ্ছে যে শুধু সাংবাদিক সমাজ না, আমাদের প্রত্যেকে এটা নিয়ে আমাদের সোচ্চার হয়ে কথা বলা উচিত এবং আমাদের সরকারের কাছে এই মুহূর্তে একটাই দাবি রাখা উচিত, অন্য সব কিছু ফেলে দিয়ে, যে এই সন্ত্রাস দমন আইন যাতে এইভাবে ব্যবহার না করা হয়। অবশ্যই মিনিমাম একটা ডিমান্ড হওয়া উচিত, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ব্যবহার না করা হয়, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়, কারো বিরুদ্ধে তার বক্তব্য রাখার জন্য, যেটা তার মতাদর্শ ব্যক্ত করার জন্য, যেটা তার মৌলিক অধিকার, সেটার জন্য যাতে আইনটা ব্যবহার না করা হয়। এবং শেষ কথা, আপনাদের কাছে, সাংবাদিকদের কাছে যারা আপনারা এখানে আছেন, এরকম ঘটনা যখন ঘটছে, আমরা সবাই জানি, মেবি আমরা প্রকাশ্যে বলি না, আগে যেরকম হতো যে কেন লেখা হচ্ছে না, অন্যান্য ধরনের ভয়ভীতির জন্য হয়তো আপনারা লিখছেন না, কিন্তু অনেক কিছু এই ধরনের কেস নিয়ে এবং এই পার্টিকুলার কেস নিয়ে লেখা হচ্ছে না পত্রপত্রিকায়, গণমাধ্যমে আমরা দেখছি না, সারাদিন আমরা খালি মোবাইল টিপে ওখান থেকে তথ্য নিই। সো এই চেঞ্জটা আসা উচিত। আমরা আগে যে মোবাইল টিপার জগতে ছিলাম, মোবাইল টিপে মানে সামাজিক গণমাধ্যমে ঢুকা, মোবাইল টিপে যদি আপনাদের পত্রপত্রিকার হেডলাইন দেখি, সেখান থেকে যদি সঠিক তথ্য পাই, সেখানে যাতে আপনাদের ভয় না থাকে এই ধরনের তথ্য দেওয়ার, তখন আমরা বুঝবো যে আসলে আমাদের সংস্কার কমিশনটা এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের কাছে না থাক, বাট সংস্কার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ।